আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুঁইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি হচ্ছে প্রগতিশীল, মানবিক এবং প্রগতিশীল আওয়ামী লীগকে হিংস্র বাঘে পরিণত করল কে? আসলে এই হেডলাইন, প্রত্যেকটা কথার ভিতরে একটা মর্মকথা থাকে অবশ্যই। আমরা যারা ন্যূনতম মেধা খাটিয়ে বিচার বিশ্লেষণ করে রাজনীতির বিষয় নিয়ে গবেষণা করি বা করতে পারি, বা যারা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা পর্যালোচনা করে মতামত প্রদান করে থাকি, তাদের কাছে বিষয়টি হেডলাইনের মাধ্যমে ক্লিয়ার। এই হেডলাইন দ্বারা কি বোঝানো হচ্ছে আসলে বিষয়টি এখানে ক্লিয়ার হয়ে যায়। এবং আমি সর্বসাধারণের জন্য আমি যে হেডলাইনটি আজকে নির্ধারণ করেছি, এটার আমি বিশদ ব্যাখ্যাতে যাব। তো আমার আজকের যে বিষয়টা হচ্ছে, আসলে এটা ইতিহাসের একটি পাঠ। বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে এবং রাজনীতির ইতিহাস বলেন, বাংলাদেশের জন্ম লগ্ন ইতিহাস বলেন, সেইখানে এই দুইটা বিষয়েই সমন্বয়েই কিন্তু আজকের এই বিষয়টি। তো আজকের যে বিষয়টি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জেনারেশন, আমি আমার সমবয়সী জেনারেশন এবং যারা আমার জুনিয়র আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি সকলে জানার প্রয়োজন মনে করতেছি। সেইখান থেকেই আমি মূলত আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ একটি উপমহাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন। এই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই দলের নেতৃত্বেই স্বৈরাচার এবং সামরিক শাসন যাই বলি না কেন, আমরা পাকিস্তান থেকে আমরা যে দেশ স্বাধীন হয়েছি, তো মূলত দেশটা স্বাধীন হয়েছিল আমাদের অধিকার আদায়কে কেন্দ্র করে। পাকিস্তানিরা আমাদেরকে পাকিস্তানের কোনো নাগরিক মনে করতো না, আমাদেরকে তাদের কাজের লোক হিসাবে আমাদেরকে মূল্যায়ন করত। সেনাবাহিনীতে বা অথবা বিভিন্ন বাহিনীতে বা চাকরির ক্ষেত্রে 100 ভাগের মধ্যে 10 ভাগ আমাদের জন্য বরাদ্দ থাকতো, আর 10 জন বড় অফিসার নিয়োগের মধ্যে 1 জন আমাদের জন্য হয়তো বরাদ্দ হতো, আর বাকি 9 জন তারা ওই দেশ থেকে তাদের পাকিস্তানি যে বংশোদ্ভূত তারাই নিয়োগ পেত, বাঙালিদেরকে নিয়োগ দিত না। এবং আমাদের দেশে বিখ্যাত কর্ণফুলী কাগজ তৈরি হতো, আমাদের দেশে তৈরি হতো, শ্রমিকরা পরিশ্রম করে তৈরি করত। কিন্তু আমাদের এখানে ছিল 1.5 টাকা দিস্তা, ওই পাকিস্তানিরা 50 পয়সা দিস্তা ক্রয় করতেন। আমাদের দেশে ব্যাংক ছিল না, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, সব পাকিস্তানিদের দখলে ছিল, পাকিস্তানে ছিল। তো বৈষম্যমূলক আচরণের কারণেই কিন্তু পাকিস্তান থেকে আমরা আলাদা হতে হয়েছে। এবং সর্বোপরি যে মূল বিষয়টা ছিল ভাষাকে কেন্দ্র করে, আমাদের মায়ের ভাষা, মাতৃভাষাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই দেশটি স্বাধীন হয়েছিল। এটা বিশাল ইতিহাস, দেশের জন্মের একটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বা বাংলাদেশ নামে একটি দেশের, আলাদা একটি স্বাধীন দেশের সৃষ্টির ইতিহাস, এটা সবাই আমরা কমার বেশ জানি। তবে নতুন প্রজন্মকে জানানোর জন্য আমি আবারও এই বিষয়টা একটু সামনে আনলাম। তো সকল কিছুর মূলেই নেতৃত্ব ছিল বাংলাদেশ আওয়ামী লীগ।
তো আওয়ামী লীগ তো এই জনমুখী ছিল, জনগণের দাবি দাওয়া আদায় করার দল ছিল, বাংলাদেশ স্বাধীনতার পক্ষের, বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দানকারীর দল ছিল। তো এই দলটি কেন আজকে তর্কের খাতিরে যারা আজকে আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে বা আওয়ামী লীগ অপরাধ করেছে, শেখ হাসিনা লৌহ মানব হিসেবে আবির্ভূত হয়েছে, আসলে কেন, তার পিছনে ইতিহাসটা কি? বঙ্গবন্ধু তার 52 তার অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশ 52 দিনগুলিতে লিখে গিয়েছে। উনি ওনার জীবন যৌবনের প্রায় 13টি বছর জেল খেটে জেলখানার মধ্যে উনি কাটিয়ে দিয়েছেন। এত ত্যাগ তিতিক্ষা বাংলার ইতিহাসে বাঙালিদের কোনো সন্তান, সূর্য সন্তান বাঙালিদের জন্য ত্যাগ করে নাই। তো উনি যখন ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ স্বাধীন হলো, উনি দেশের সরকার গঠন করলো, করার পরে ওনাকে কেন সপরিবারে হত্যা করা হলো? তর্কের খাতিরে যদি মেনে নেই, ওনার ছেলে মেজর ডালিমের বা সন্ত্রাসী খুনি ডালিমের পরিবারের সাথে যে একটি তার বিষয়ে যে একটি অপরাধ বা তার বিষয়ে যে একটি গুজব রটানো হয়, এটা যদি তর্কের খাতিরে মেনেও নেই, তাহলে তো আল্লাহ পাকও বলছে যে বাবার অপরাধের জন্য ছেলেকে দায়ী শাস্তি দেওয়া হবে না, ছেলের অপরাধের জন্য বাবাকে দেওয়া হবে না। তাহলে ওনার ছেলে যদি অপরাধ করে থাকে, এটার বিচার চাওয়া হইতে পারে। দেশের আইন আদালত ছিল, বঙ্গবন্ধুর কাছে বিচার চাইতে পারতেন, বা তার কৃতকর্মের ফল সে পাইতো। কেন শেখ রাসেল পাবে, বঙ্গমাতা পাবে, তাদের পরিবারের পরিজনের চাচাতো ভাই, ফুফাতো ভাই, পুরা শেখ ফ্যামিলির একটা প্রজন্মকের তারা বাঁচতে দেয় নাই। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর 2 কন্যা বিদেশে ছিল পড়ালেখা অবস্থায়, সেই জন্য বেঁচে গিয়েছে। তো তারপরে করুণ ইতিহাস, আমরা যারা নতুন প্রজন্ম হয়তো তারা জানেন না, কেন শেখ হাসিনাকে পিতৃ হত্যার, পরিবার হত্যার, আত্মীয় স্বজনের হত্যার বিচার চাইতে পারে নাই? কেন? কালো আইন নামে যে আইন পাশ করা হয়েছিল, কারা যুদ্ধ অপরাধীকে মনোনীত করেছিল, দেশের ক্ষমতায় বসিয়েছিল, কারা যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা, দেশের ফ্ল্যাগ লাগিয়েছিল, এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। কি এবং কি লাল দিঘির ময়দানে কে, কারা, কোন রাজনৈতিক সংগঠন, কোন দল, কোন ক্ষমতাতে যে ছিল তখন লাল দিঘির ময়দানে শেখ হাসিনার উপর আক্রমণ করা হয়েছিল? 21শে গ্রেনেড হামলা কে করেছিল? এই ইতিহাস জাতি নতুন করে আবার জানতে হবে। তো শেখ হাসিনার উপর এত বারবার আক্রমণ করা হইল, যেই নেত্রী তার পিতৃ হত্যার, তার পরিবার পরিজনের, আত্মীয় স্বজনের হত্যার বিচার চাইতে পারে না, যে নেত্রী তার পিতা হত্যার পর, পরিবার হত্যার পর দেশে আসতে পারে না, প্রবেশ করতে পারে না, যার বাবার নেতৃত্বে, যার বাবার দলের নেতৃত্বে, যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ওই নেত্রী দেশে আসতে পারে না, তাকে দেশে আসতে নিষেধ করা হয়েছিল। সে বলা হয়েছিল সে যদি দেশে আসে তাহলে তাকে ব্রাস্ট ফায়ার করে মেরে ফেলা হবে। তখন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনস্রোতে, বিমানবন্দরে এবং সারা দেশে জনস্রোতের কারণে শেখ হাসিনার চ্যালেঞ্জ নিয়ে দেশে আগমন করেছিল। তো এই ইতিহাস তো আমরা জানি, তো নতুন প্রজন্ম হয়তো জানে না। তো শেখ হাসিনা এবং আমাদের মাননীয় নেত্রী এবং আওয়ামী লীগের অনেক অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদের উপর কারা অত্যাচার করেছিল? জাতীয় 4 নেতাকে জেলখানা হত্যা করা হয়েছিল, এবং 21শে গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক হামলা হয়েছিল। তারপর লাল দিঘির ময়দানে এরশাদ সাহেবের আমলে ওনার উপর আক্রমণ হয়েছিল, জেলখানার মধ্যে ওনাকে মারার জন্য প্ল্যান করা হয়েছিল। এটা তো আমরা জানি। সর্বশেষ 1/11 তার আগে পরে কি হয়েছিল। তো তারপরে নির্বাচন ব্যবস্থায় মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, কয়েকবারই ক্ষমতা হস্তান্তর করে, মেয়াদ শেষ হওয়ার পরে হস্তান্তর করেছিল। কিন্তু পরক্ষণে নির্বাচিত হয়ে কি বিএনপি বা বেগম জিয়া কি ক্ষমতা হস্তান্তর করেছিল না। বেগম জিয়া বলেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না।
তো তত্ত্বাবধায়ক তো হচ্ছে শিশুদের সরকার বা পাগলের সরকার। তো এই জন্য বলি, কে আসলে আওয়ামী লীগকে মানবিক আওয়ামী লীগ এবং প্রগতিশীল আওয়ামী লীগকে কারা হিংস্রভাগে পরিণত করেছিল, এর দায় কে নিবে? এর দায় কার? এটা কি আওয়ামী লীগের, নাকি আওয়ামী লীগের প্রতিপক্ষ অন্যান্য বিএনপি, জামাত বা অন্যান্য জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলা? তো ভবিষ্যতের জন্য সকলেই সোচ্চার হন। আমরা চাই একটি শান্তিময় দেশ, উন্নতশীল দেশ, উন্নত দেশ। আমরা এই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রগতিশীল ধারায় আমরা রাজনীতি করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।